আমার বান্ধবীর জামাই আমাকে ফোন দিল। আমি বেশ অবাকই হলাম। অবাক হওয়ার যথেষ্ট কারণও আছে। এর আগেও আমাকে কখনো নিজে থেকে ফোন করেনি। মাস ছয়েক আগে ওদের একটা পারিবারিক দাওয়াতে আমাদের দেখা হয়েছিল। ওখানেই টুকটাক কথার পর সৌজন্যবশত ফোন নাম্বার বিনিময় হয়েছিল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ও বেশ উত্তেজিত আর ভাঙা গলায় বলল, ভাবি, আপনার বান্ধবী তো আমাকে শেষ করে দিল। ও আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওকে এতটা বিপর্যস্ত শোনালো যে আমি কিছুটা ঘাবড়ে গেলাম। শান্ত গলায় বললাম, ভাইয়া, দয়া করে একটু শান্ত হন। আপনি কি এই মুহূর্তে আমার অফিসের কাছের রেস্তোরাঁটায় আসতে পারবেন? আমি লোকেশন টেক্সট করে দিচ্ছি। ওখানে বসে কথা বলি। আচ্ছা, আমি আসছি। নাক টানতে টানতে ওপাশ থেকে জবাব এলো। কান্না চেপে রাখার এক ব্যর্থ চেষ্টা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি দ্রুত রেস্তোরাঁটায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পরেই ও এসে পৌঁছালো। ধোপদুরস্ত পাঞ্জাবি পায়জামা পরা মানুষটাকে আজ ভীষণ উস্কো খুস্কো আর ক্লান্ত দেখাচ্ছিল। চোখে মুখে রাজ্যের হতাশা। টেবিলে বসেই ও আমার দিকে তাকিয়ে একরাশ ক্ষোভ উগরে দিল। ভাবি, আমি মাঝে মাঝে সত্যি আল্লাহর কাছে তওবা করি। কেন যে বিয়ে করতে গেলাম? একজন স্ত্রী কিভাবে নিজের স্বামীকে এভাবে সবার সামনে ছোট করতে পারে? ও আমার ইজ্জতটাই শেষ করে দিল। আমি বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, আসলে কি হয়েছে ভাইয়া? একটু খুলে বলুন। আমি তো জানতামই না যে ও আমার পেছনে অন্য কোনো পুরুষের সাথে, তাও আবার একদম আমাদের নিজেদের বাড়ির সামনে। আজ সকালে আমার একটু শরীরটা খারাপ লাগছিল বলে অফিসে যায়নি। ও একটু থামল, যেন সেই সকালের দৃশ্যটা ওর চোখের সামনে আবার ভেসে উঠছে। একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বসছি। আল্লাহর হয়তো এটাই ইচ্ছা ছিল যে আমি নিজের চোখে সব দেখি। সকালের দিকে ঘরের জানালাটা খুলতে দেখি আমাদের বাড়ির ঠিক সামনে একটা দামি গাড়ির ভেতর ও এক পরপুরুষের সাথে বসে আছে। আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। কোনো মন্তব্য না করে শান্তভাবে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তারপর? তার মানে কি ভাবি? আমার নির্বিকার প্রশ্ন শুনে ওর ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। আপনার বান্ধবী একটা বাড়ির পরপুরুষের সাথে গাড়িতে বসে থাকবে, আর আপনি বলছেন তারপর? আমি দ্রুত নিজেকে সামলে নিলাম। আমি আমার বান্ধবীকে ছোটবেলা থেকে চিনি। ও কতটা পর্দানসীন, ধার্মিক আর স্বামীর প্রতি বিশ্বস্ত তা আমার খুব ভালো করেই জানা। ও পরকীয়া করবে, তাও আবার নিজের বাড়ির সামনে, এটা অসম্ভব। কিন্তু এই মুহূর্তে ওর স্বামীর মানসিক অবস্থা ভালো নয়। জনসম্মুখে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এভাবে ভেঙে পড়েছে, সেখানে ওর আবেগকে অবজ্ঞা করা আমার ঠিক হবে না। আমাকে নিরপেক্ষ থেকে পুরো বিষয়টা সামলাতে হবে। আমি একটু নরম সুরে বললাম, আই এম সরি ভাইয়া, আমি আসলে ওভাবে বোঝাতে চাইনি। আমি বলতে চাচ্ছিলাম, আপনি কি ওদের আপত্তিকর কিছু করতে দেখেছেন? ভাবি, এইটাই তো আসল কথা। গাড়িটা এসে থামার পরও নামছিল না। আমি জানালা দিয়ে খেয়াল করলাম ও ওই লোকটার সাথে বেশ হাসি মুখে কথা বলছে। দুজনে মিলে হাসাহাসি করছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা কখন খেলাম জানেন? লোকটার কেউ নয়, আমার ব্যবসায়িক শত্রু। যে লোকটা পার্টনারশিপ ব্যবসার শুরুতে আমার সাথে বেইমানি করে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছিল, ও তার সাথে খোশ গল্প করছে। এটা কি বিশ্বাস করা যায়? ওর চোখ দুটো যেন একরাশ আকুতি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি বেশ অবাক হলাম। আপনার সেই পুরনো পার্টনার? জি। পরিস্থিতি আরও বিষিয়ে গেল যখন আমি মেজাজ ঠিক রাখতে না পেরে নিচে নেমে গেলাম। আমি গিয়ে ওকে গাড়ি থেকে নামতে বললাম এবং কৈফিয়ত চাইলাম। ও কেমন যেন থতমত খেয়ে গেল এবং কোনো উত্তর দিল না। আমি রাগে চিৎকার শুরু করলাম। ও তখন উল্টো আমার উপর চড়াও হলো। আমাদের চেঁচামেচিতে আশেপাশের ফ্ল্যাটের মানুষ আর প্রতিবেশীরা বারান্দায় চলে এলো। নিচে লোক জমে গেল। জাস্ট ভাবুন ভাবি, এই এলাকায় আমার একটা সুনাম আছে, আজও সবার সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিল। আমি মাথা নেড়ে বললাম, যদি এমনটাই হয়ে থাকে তবে সেটা আসলেই অনভিপ্রেত ও দুঃখজনক। ঠিক তখনই আমার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বান্ধবীর নাম। আমি কলটা কেটে দিতেই ও একটা মেসেজ পাঠালো, আমি তোর অফিসের নিচে রেস্তোরাঁটার সামনে দাঁড়িয়ে আছি, একটু জলদি বাইরে আয় তোরে, খুব জরুরি একটা দরকার। আমার মনোযোগ ফোনের দিকে দেখে ওর স্বামী বলল, মনে হয় অফিস থেকে ডাকছে আপনায়। যাই হোক ভাবি, আমার মনের বোঝাটা হালকা করার জন্য ধন্যবাদ। ও উঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আমি ওকে অনুরোধ করলাম, ভাইয়া, দয়া করে আর কয়েকটা মিনিট বসুন, আমি একটু আসছি। আমি দ্রুত রেস্তোরাঁ থেকে বের হয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি আমার বান্ধবী হিজাবটা টেনে এক কোণে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল।
আমাকে দেখা মাত্রই ও আর নিজেকে ধরে রাখতে পারল না। আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি ওর পিঠ চাপড়ে শান্ত করার চেষ্টা করলাম এবং বললাম, চল ভেতরে গিয়ে বসি, দুপুরের খাবারটা একসাথে খাই, তারপর সব শুনব। ও জানতো না যে ওর স্বামী ঠিক ওপরের তলাতেই বসে আছে। ওকে নিয়ে যখন আমি ভেতরে ঢুকলাম, ওপরের তলায় যেতেই ওর স্বামীর সাথে চোখাচোখি হলো। স্বামীকে দেখা মাত্রই আমার বান্ধবী থমকে দাঁড়ালো। ওর কান্না মুহূর্তে রাগে রূপ নিল। ও চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, কিন্তু আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, তুই কোথাও যাবি না, আজ যা হওয়ার সবার সামনেই হবে। আমার বান্ধবীর রাগে কাঁপছিল। চোখ ভরা পানি নিয়ে ও স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে বসে মানুষের কাছে আমার নামে বিচার দিচ্ছ? ওর স্বামীও চুপ থাকার মানুষ না। দাঁত চেপে বলল, বিচার? তুমি যা করেছ সেটা দেখার পর একজন স্বামী কি করবে? ফুল ছুঁড়ে অভিনন্দন জানাবে? রেস্তোরাঁর কয়েকজন মানুষ ইতিমধ্যে আমাদের টেবিলের দিকে তাকাতে শুরু করেছে। আমি দ্রুত নিচু গলায় বললাম, প্লিজ তোমরা কেউ সিন ক্রিয়েট করো না, শান্ত হয়ে বসো। কিছুক্ষণ টান টান নীরবতা। তারপর আমার বান্ধবী ধীরে ধীরে বসে পড়ল। ওর হাত কাঁপছিল। আমি পানির গ্লাস এগিয়ে দিতে এক ঢোক পানি খেয়েও বলল, তুমি সত্যি জানতে চাও আমি ওই লোকটার গাড়িতে কেন ছিলাম? ওর স্বামী তাচ্ছিলের হাসি দিল। আর কি কারণ থাকতে পারে শুনি? আমার বান্ধবী এবার ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে একটা বাদামি রঙের খাম বের করল। টেবিলের উপর ছুঁড়ে দিয়ে বলল, এটার জন্য। ওর স্বামী বিরক্ত হয়ে খামটা খুলল। কয়েক সেকেন্ডের মধ্যে ওর মুখের রং বদলে গেল। আমি অবাক হয়ে দেখলাম ভেতরে কয়েকটা মেডিকেল রিপোর্ট। ও ফিসফিস করে বলল, এগুলো এগুলো কোথায় পেলে? আমার বান্ধবী ঠান্ডা গলায় বলল, যে লোকটাকে তুমি তোমার শত্রু ভাবো সেই লোকটাই আমাকে এগুলো দিয়েছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কিসের রিপোর্ট? আমার বান্ধবী এবার আর নিজেকে সামলাতে পারল না। কাঁদতে কাঁদতে বলল, তোমার ভাইয়ার শরীরে একটা জটিল রোগ ধরা পড়েছে। ডাক্তার বলেছে দ্রুত চিকিৎসা না করালে অবস্থা খারাপের দিকে যাবে। আমি হতভম্ব হয়ে ওর স্বামীর দিকে তাকালাম। লোকটা যেন জমে গেছে। কিন্তু তুমি এসব জানলে কিভাবে? ও কাপা গলায় বলল। আমার বান্ধবী চোখ মুছে উত্তর দিল, কারণ তুমি যেদিন টেস্ট করতে গিয়েছিলে সেদিন ভুল করে হাসপাতাল তোমার রিপোর্ট অন্য ফাইলে পাঠিয়ে দেয়। আর সেই হাসপাতালের একজন ডিরেক্টরের পরিচিত হচ্ছে ওই লোকটা। সে আমাকে দেখিয়ে সব জানায়। মিথ্যা। ওর স্বামী হঠাৎ চিৎকার করে উঠল, ওই লোকটার কথা তুমি বিশ্বাস করেছ? আমি প্রথমে বিশ্বাস করিনি। আমার বান্ধবী বলল, তাই আজ সকালে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম সব কাগজ বুঝে নিতে। আমি চেয়েছিলাম আগে নিশ্চিত হতে, তারপর তোমাকে বলবো। লোকটার চোখে এবার দ্বিধা দেখা দিল, কিন্তু রাগ এখনো কমেনি। তাহলে তুমি আমাকে না জানিয়ে গোপনে দেখা করতে গেলে কেন? আমার বান্ধবী এবার কিছুক্ষণ চুপ রইল। তারপর নিচু গলায় বলল, কারণ আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? ও ধীরে ধীরে বলল, যদি রিপোর্টটা সত্যি হয় তাহলে আমি কিভাবে তোমাকে বলবো যে তুমি হয়তো খুব অসুস্থ? টেবিলে আবার নীরবতা নেমে এলো। আমি বুঝতে পারছিলাম ঘটনাটা যতটা সহজ মনে হচ্ছিল আসলে ততটা না। ঠিক তখনই ওর স্বামীর ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কলটা হাসপাতাল থেকে এসেছে। ও কাপা হাতে ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলল, মিস্টার রহমান, আপনার বায়োপসি রিপোর্ট চলে এসেছে। আপনাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আসতে হবে। হাসপাতালের নাম শুনে আমার বান্ধবীর মুখ সাদা হয়ে গেল। ওর স্বামী কিছুক্ষণ ফোন কানে ধরে নিশ্চুপ বসে রইল। তারপর ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওর হাত কাঁপছে। আমি শান্ত গলায় বললাম, ভাইয়া, হাসপাতালে যেতে হবে? ও কোনো উত্তর দিল না, শুধু ফাঁকা চোখে টেবিলের দিকে তাকিয়ে রইল। আমার বান্ধবী এবার ধীরে ধীরে বলল, চলো, আমি তোমার সাথে যাব। দরকার নেই। ও সঙ্গে সঙ্গে জবাব দিল, গলায় বরফ শীতল রাগ, তোমার নাটক আমি অনেক দেখেছি। কথাটা শুনে আবার বান্ধবীর চোখ আবার ভিজে উঠল, কিন্তু এবারও তর্ক করল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আমি বুঝলাম পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। তাই আমি জোর করেই বললাম, এই মুহূর্তে তোমাদের ঝগড়া বন্ধ করা উচিত। আগে হাসপাতাল গিয়ে রিপোর্টটা দেখা দরকার। শেষ পর্যন্ত অনেকটা বাধ্য হয়েও রাজি হলো। আমরা তিনজন একসাথে হাসপাতালে গেলাম। পুরো রাস্তা জুড়ে কেউ একটা কথাও বলল না। গাড়ির ভেতর শুধু এয়ার কন্ডিশনের শব্দ আর চাপা উত্তেজনা। হাসপাতালে পৌঁছে ডাক্তার ওকে নিজের কেবিনে ডাকলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে ডাক এলো, রোগীর পরিবারের একজন আসুন। আমার বান্ধবী দ্রুত উঠে দাঁড়ালো, কিন্তু ওর স্বামী ঠান্ডা গলায় বলল, আপনি বাইরে থাকুন,
কথাটা শুনেও থেমে গেল। সেই মুহূর্তে আমি প্রথমবারের মতো দেখলাম একটা মানুষের চোখের ভিতর কি পরিমাণ কষ্ট জমে থাকতে পারে। আমি ওর পাশে গিয়ে বসলাম। ও ফিসফিস করে বলল, আমি সত্যি কোনো ভুল করিনি রে। আমি ওর হাত চেপে ধরলাম। আমি জানি। প্রায় 15 মিনিট পর কেবিনের দরজা খুলল। ওর স্বামী বেরিয়ে এলো, কিন্তু মানুষটাকে দেখে আমি আঁতকে উঠলাম। কয়েক মিনিটের মধ্যেই যেন ও 10 বছর বুড়িয়ে গেছে। আমার বান্ধবী দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি বলেছে ডাক্তার? ও ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। তারপর ঠোঁট শুকিয়ে ফিসফিস করে বলল, আমার লিভারে টিউমার ধরা পড়েছে। আমার বান্ধবী যেন জমে গেল। আমি দ্রুত বললাম, ডাক্তার কি বলেছে? এটা ক্যান্সার? ও মাথা নিচু করে বলল, এখনও নিশ্চিত না, আরও কিছু টেস্ট লাগবে। আমার বান্ধবী এবার আর নিজেকে সামলাতে পারল না। হাসপাতালের করিডোরে বসে কাঁদতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওর স্বামী এবার আর রাগ করল না, বরং কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, আমি আমি হয়তো তোমাকে ভুল বুঝেছি। আমার বান্ধবী কান্নার মাঝেই তাকালো। ওর স্বামী পকেট থেকে ফোন বের করে একটা ছবি দেখালো। আমি আর আমার বান্ধবী দুজনেই অবাক হয়ে গেলাম। ছবিটায় দেখা যাচ্ছে সকালে গাড়ির ভেতরে বসা অবস্থায় আমার বান্ধবীর হাতে একটা ফাইল ছিল, আর সামনে সিটে বসা লোকটা খুব সিরিয়াস মুখে কিছু বোঝাচ্ছিল। ছবিটা দূর থেকে এমনভাবে তোলা হয়েছিল যে দেখে অন্য কিছু মনে হয় স্বাভাবিক। কে তুলেছে এই ছবি? আমি জিজ্ঞেস করলাম। ওর স্বামী ধীরে ধীরে বলল, আমার ছোট ভাই পাঠিয়েছে। সে প্রথম আমাকে বলেছিল, তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে ঘুরছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ আমি খুব ভালো করেই জানি ওদের ছোট ভাই কখনো আমার বান্ধবীকে সহ্য করতে পারত না। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। এবার কলটা এসেছে সেই ব্যবসায়িক শত্রুর কাছ থেকে। ওর স্বামী কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কল রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে লোকটার গলা ভেসে আসছিল, বিশ্বাস করুন, আমি আপনার সংসার ভাঙতে চাইনি। আপনার ছোট ভাই নিজেই আমার সাথে যোগাযোগ করেছিল। ওর স্বামী দাঁত চেপে বলল, সোজাসুজি বলুন, কি বলতে চান? লোকটা একটু থেমে বলল, আপনার ভাই আমাকে বলেছিল আপনার স্ত্রীর কাছে রিপোর্ট পৌঁছে দিতে। সে বলেছিল আপনি নাকি খুব ব্যস্ত, তাই পরিবারের কেউ যেন আগে থেকেই সব জানে। আমি তখন ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কিন্তু আজ সকালে আপনার আচরণ দেখে বুঝলাম এখানে অন্য কিছু আছে। আমার বান্ধবী বিস্ময়ে বলল, মানে সে ইচ্ছা করে এসব করেছে? লোকটা দীর্ঘশ্বাস ফেলল। আমি নিশ্চিত না, তবে একটা কথা বলতে পারি, আপনার ভাই চেয়েছিল আপনি যেন ভুল কিছু ভাবেন। কলটা কেটে যেতেই চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। ওর স্বামীর চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে ওর মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে। আমার বান্ধবী কাপা গলায় বলল, আমি তোকে বলেছিলাম আমি কিছু করিনি। লোকটা এবার নিচু গলায় বলল, আমি আমি ভুল করেছি। এই প্রথম ওর গলায় অনুতাপ স্পষ্ট শোনা গেল। কিন্তু আমার বান্ধবী সহজে গলল না। চোখের পানি মুছে বলল, তুমি শুধু ভুল করনি, তুমি সবার সামনে আমাকে অপমান করেছ। প্রতিবেশীদের সামনে চিৎকার করেছ, আমাকে চরিত্রহীন ভাবেছে। ওর স্বামী মাথা নিচু করে চুপ করে রইল। ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে দ্রুত হেঁটে একজন যুবক এলো। আমি তাকিয়ে বুঝলাম এটাই সেই ছোট ভাই। ছেলেটা এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া কেমন আছো? কিন্তু ওর ভাই কোনো উত্তর দিল না, শুধু ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তুই একটা কথা বল। ও ধীরে ধীরে বলল, তুই কি ইচ্ছা করে আমাকে এই ছবিগুলো পাঠিয়েছিলি? ছোট ভাই প্রথমে থমকে গেল, তারপর জোর করে হেসে বলল, আরে ভাইয়া, আমি তো শুধু যা দেখেছি তাই বলেছি, মিথ্যা বলবি না। ও হঠাৎ গর্জে উঠল। হাসপাতালের করিডোরে সবাই তাকাতে শুরু করলো। ছোট ভাই এবার বিরক্ত হয়ে বলল, আপনি বরাবরই ভাবিকে নিয়ে অন্ধ ছিলেন, আমি শুধু সত্যিটা দেখাতে চেয়েছি। আমার বান্ধবী অবাক হয়ে বলল, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? ছেলেটা কিছুক্ষণ চুপ রইল, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, কারণ এই বাড়িতে আসার পর থেকেই তুমি সবাইকে আমার বিরুদ্ধে করে দিয়েছ। আমি আমার বান্ধবী হতভম্ব। হ্যাঁ, ছেলেটা এবার চিৎকার করে উঠল, ভাইয়া আগে শুধু আমার কথা শুনতো, ব্যবসার সব সিদ্ধান্তে আমাকে রাখত, কিন্তু তুমি আসার পর থেকে সব বদলে গেছে। আমি বুঝলাম সমস্যাটা অনেক গভীরে। এটা শুধু ভুল বোঝাবুঝি না, এখানে জমে থাকা হিংসা আর ক্ষোভও আছে। ওর স্বামী ধীরে ধীরে বলল, তুই কি জানিস আজ তোর কারণে আমি আমার স্ত্রীকে কি কি কথা বলেছি? ছোট ভাই মুখ ফিরিয়ে নিল। ডাক্তারের কেবিনে ঢোকার পর পরিবেশটা আরও ভারী হয়ে উঠল। ডাক্তার রিপোর্টগুলো টেবিলে রেখে বললেন, দেখুন, এখনই ভয় পাওয়ার কিছু নেই, তবে টিউমারটা দ্রুত বড় হচ্ছে।
যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। আমার বান্ধবী সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, ডাক্তার, অপারেশন করলে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো? ডাক্তার একটু থেমে বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু অপারেশনের আগে আর কিছু পরীক্ষা দরকার। ওর স্বামী নিশ্চুপ বসেছিল। মনে হচ্ছিল সব শব্দ যেন ওর কানে ঢুকছে না। কেবিন থেকে বের হওয়ার পর আমার বান্ধবী ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ দ্বিধা করে অবশেষে বলল, চলো বাসায় যাই। লোকটা একবার ওর দিকে তাকালো। সেই দৃষ্টিতে অপরাধবোধ স্পষ্ট। গাড়িতে ফেরার সময় ছোট ভাইও সঙ্গে যেতে চাইল, কিন্তু ওর স্বামী কড়া গলায় বলল, তুই আলাদা যা। ছেলেটার মুখ শক্ত হয়ে গেল, কিছু না বলেই সরে দাঁড়ালো। বাসায় ফিরতেই নতুন বিপদ অপেক্ষা করছিল। দুপুরের ঘটনার পর পুরো বিল্ডিংয়ের ইতিমধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। কয়েকজন প্রতিবেশী দরজা খুলে উকি দিচ্ছিল। আমার বান্ধবী মাথা নিচু করে দ্রুত ভেতরে ঢুকে গেল। আমি বুঝতে পারছিলাম মেয়েটা ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। ড্রয়িং রুমে ঢুকতেই ওর স্বামী হঠাৎ বলল, শোনো। আমার বান্ধবী থেমে গেল, কিন্তু পিছনে ফিরল না। লোকটা ধীরে ধীরে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই কথাটা শুনে আমি নিজেও অবাক হলাম, কারণ ওকে দেখে কখনো মনে হয়নি এত সহজে নিজের ভুল স্বীকার করবে। আমার বান্ধবী ধীরে ঘুরে দাঁড়ালো, চোখ দুটো এখনো ভেজা। ক্ষমা? ও তিক্ত হাসল। তুমি জানো আজ তুমি আমাকে কতটা অপমান করেছ? লোকটা মাথা নিচু করে বলল, জানি, আর এই জন্যই নিজেকে ঘৃণা হচ্ছে। ঘরের নীরবতা নেমে এলো। ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতে দেখি একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। পরনে সাদা পাঞ্জাবি, চোখে চশমা। লোকটা নিজেকে পরিচয় দিলেন, আমি অ্যাডভোকেট সালাউদ্দিন, মিস্টার রহমানের বাবার পুরনো আইনজীবী। আমরা সবাই অবাক হয়ে গেলাম। তিনি ভেতরে এসে বললেন, আজকে একটা জরুরি কারণে আসতে হলো। আপনার বাবার রেখে যাওয়া কিছু কাগজপত্র নিয়ে কথা আছে। ওর স্বামী বিস্মিত হয়ে বলল, বাবার কাগজপত্র? লোকটা মাথা নেড়ে ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন। তারপর ধীরে ধীরে বললেন, আপনার বাবা মারা যাওয়ার আগে একটা নতুন উইল করে গিয়েছিলেন, কিন্তু সেই উইল কখনো পরিবারের সামনে খোলা হয়নি। ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ ছোট ভাইয়ের আচরণ হঠাৎ করেই এখন অনেক বেশি সন্দেহজনক লাগছে। ড্রয়িং রুমের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। অ্যাডভোকেট সালাউদ্দিন ধীরে ধীরে ফাইলটা খুলে বললেন, আপনাদের বাবার মৃত্যুর কিছুদিন আগে তিনি আমাকে ডেকে এই উইল তৈরি করিয়েছিলেন, কিন্তু তিনি বিশেষভাবে বলেছিলেন একটা নির্দিষ্ট সময়ের আগে যেন এটা প্রকাশ করা না হয়। ওর স্বামী কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কি লেখা আছে এতে? ভদ্রলোক চশমাটা ঠিক করে কাগজের দিকে তাকালেন। আপনাদের পারিবারিক বাড়ি, জমি এবং ব্যবসার মূল বড় অংশ বড় ছেলে মানে আপনার নামে লেখা হয়েছে। কথাটা শুনেই সবার চোখ ছোট ভাইয়ের দিকে চলে গেল। ছেলেটার চল শক্ত হয়ে গেছে। অ্যাডভোকেট আবার বললেন, তবে একটা শর্ত ছিল। কি শর্ত? আমি নিজেও অজান্তে জিজ্ঞেস করে ফেললাম। যতদিন আপনার স্ত্রী আপনার পাশে থাকবে এবং সংসার অটুট থাকবে, ততদিনই আপনি সম্পত্তির পূর্ণ অধিকার পাবেন। যদি বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে সম্পদের বড় একটি অংশ ট্রাস্টে চলে যাবে। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আমার বান্ধবী হতভম্ব হয়ে ওর স্বামীর দিকে তাকালো, আর তখনই আমার মাথায় সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। ছোট ভাই চেয়েছিল এদের সংসার ভাঙুক। ওর স্বামী ধীরে ধীরে ছোট ভাইয়ের দিকে তাকালো, গলায় চাপা রাগ, তুই কি এজন্য এসব করেছিস? ছোট ভাই এবার আর চুপ থাকলো না। হ্যাঁ, ও হঠাৎ চিৎকার করে উঠল, কারণ সবসময় শুধু তুমি। বাবা সবসময় তোমাকেই ভালোবাসতো। ব্যবসা তোমার, বাড়ি তোমার, সম্মান তোমার। আমার জন্য কি ছিল? তোর যা দরকার ছিল সব তো আমি দিয়েছি। ওর স্বামী গর্জে উঠল, দয়া দেখিয়েছ। ছোট ভাই তাচ্ছিলের হাসি দিল, কিন্তু কখনো সমান ভাবনি। আমার বান্ধবী অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, তুমি শুধু সম্পত্তির জন্য একটা সংসার ভাঙতে চেয়েছ? ছেলেটা এবার চুপ করে গেল। ওর স্বামী ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। আমি বুঝতে পারছিলাম মানুষটা নিজের রাগ কোনো মতে নিয়ন্ত্রণ করছে। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। ও ঠান্ডা গলায় বলল। ছোট ভাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ভাইয়া, একটা অসুস্থ মানুষকে ব্যবহার করে নিজের ভাবের চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করে তুই যা করেছিস, সেটা ভাই কখনো করতে পারে না। ছেলেটার চোখে এবার ভয় স্পষ্ট। কিন্তু ঠিক তখনই আমার বান্ধবী হঠাৎ টলতে শুরু করলো। আমি দ্রুত ওকে ধরে ফেললাম। ওর মুখ একদম সাদা হয়ে গেছে। কি হয়েছে? আমি আতঙ্কিত হয়ে বললাম। ও কোনো উত্তর দিল না। পরমুহূর্তে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। আমরা সবাই আতঙ্কিত হয়ে গেলাম। ওর স্বামী দৌড়ে এসে আমার বান্ধবীকে কোলে তুলে নিল। গলায় স্পষ্ট ভয়,
চোখ খোলো, প্লিজ, চোখ খোলো। কয়েক মিনিট আগে যে মানুষটা রাগে ফুঁসছিল, এখন তাকে ভেঙে পড়া লাগছিল। দ্রুত আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এমার্জেন্সিতে ডাক্তার পরীক্ষা করার পর আমাদের বাড়ি অপেক্ষা করতে বলা হলো। করিডোরে বসে ওর স্বামী দুহাতে মুখ ঢেকে বসেছিল। আমি প্রথমবার দেখলাম একজন মানুষ একই দিনে কতবার ভেঙে পড়তে পারে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। চিন্তার কিছু নেই, তিনি বললেন, অতিরিক্ত মানসিক চাপ আর দুর্বলতার কারণে জ্ঞান হারিয়েছেন। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু ডাক্তার একটু থেমে আবার বললেন, তবে একটা ব্যাপার আছে। ওর স্বামী দ্রুত উঠে দাঁড়ালো। কি ব্যাপার ডাক্তার? ডাক্তার হালকা হাসলেন। অভিনন্দন, আপনার স্ত্রী মা হতে চলেছেন। কথাটা শুনে সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। আমার বান্ধবীর স্বামীর নিঃশ্বাস নিতেও ভুলে গেল যেন। কি কি বললেন? ও কাপা গলায় বলল, জি। ডাক্তার মাথা নেড়ে বললেন, প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে, তবে এখন ওনাকে অনেক বেশি মানসিক শান্তিতে রাখতে হবে। আমি খুশিতে আমার বান্ধবীর হাত চেপে ধরলাম, কিন্তু ওর স্বামীর চোখে তখন অন্যরকম এক আবেগ, অপরাধবোধ। মানুষটা ধীরে ধীরে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। চোখ ভিজে উঠেছে। আমি কিভাবে পারলাম? ও ফিসফিস করে বলল, যে মেয়েটা আমার সন্তানের মা হতে চলেছে, আমি তাকেই। আমি ধীরে বললাম, ভুল মানুষই করে, এখন ভুলটা শুধরে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর আমার বান্ধবীকে কেবিনে দেওয়া হলো। জ্ঞান ফেরার পর ও প্রথমেই স্বামীকে দেখল। লোকটা ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসে হাতটা ধরে বলল, আমি জানি না তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি সত্যি লজ্জিত। আমার বান্ধবীর চোখ ভিজে উঠল। ও নিচু গলায় বলল, আমি শুধু চেয়েছিলাম তুমি একবার আমাকে বিশ্বাস করো। লোকটা মাথা নিচু করে ওর হাতের উপর কপাল ঠেকালো। সেই মুহূর্তে মনে হচ্ছিল সব ঝড় হয়তো ধীরে ধীরে থেমে যাচ্ছে। কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি আসল ঝড় তখনও বাকি। কারণ ঠিক তখনই হাসপাতালের নিচে পুলিশের একটা গাড়ি এসে থামল। আর কয়েক মিনিট পর একজন পুলিশ অফিসার কেবিনের সামনে এসে দাঁড়িয়ে বললেন, মিস্টার রহমান, আপনার ছোট ভাই একটা ভয়ঙ্কর অভিযোগ করেছে। পুলিশ অফিসারের কথা শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। ওর স্বামী ভ্রুকুসকে বলল, কী অভিযোগ? অফিসার গম্ভীর গলায় বললেন, আপনার ছোট ভাই অভিযোগ করেছেন যে আপনি নাকি পারিবারিক সম্পত্তির জন্য তাকে হুমকি দিয়েছেন এবং মারধরের চেষ্টা করেছেন। হোয়াট? আমি অবাক হয়ে বলে উঠলাম। ওর স্বামীর রাগে ফুঁসতে লাগলো। সে মিথ্যা বলেছে। পুলিশ অফিসার শান্ত গলায় বললেন, দেখুন, আমরা এখনই কাউকে দোষী বলছি না, তবে অভিযোগ যেহেতু হয়েছে তাই আমাদের নিয়ম মেনে তদন্ত করতে হবে। হাসপাতালের কেবিনের ভেতর তখন চাপা উত্তেজনা। বিছানায় শুয়ে থাকা আমার বান্ধবী আতঙ্কিত চোখে স্বামীর দিকে তাকালো। তুমি কোথাও যাবে না তো? ওর স্বামী ওর হাত ধরে বলল, আমি কিছু করিনি, ভয় পেও না। ঠিক তখনই ছোট ভাইও হাসপাতালে এসে হাজির হলো। চোখে মুখে কৃত্রিম অসহায় ভাব এনে সে বলল, ভাইয়া, আমি তো শুধু নিজের নিরাপত্তার জন্য অভিযোগ করেছি। আপনি যেভাবে রেগেছিলেন। চুপ! ওর স্বামী গর্জে উঠল, আর একটা মিথ্যা বলবি না। পুলিশ অফিসার দুজনকেই শান্ত থাকতে বললেন। আমি খেয়াল করলাম ছোট ভাইয়ের চোখে ভয় কম, বরং অন্যরকম আত্মবিশ্বাস বেশি, যেন সে জানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর অফিসার বললেন, আমাদের থানায় গিয়ে একটা লিখিত বক্তব্য নিতে হবে। আমার বান্ধবী প্রায় কেঁদে ফেলল। এই অবস্থায় ওকে নিয়ে যাবেন? অফিসার একটু নরম হয়ে বললেন, দেখুন ম্যাডাম, এটা শুধু নিয়মের অংশ। যদি উনি নির্দোষ হন, ভয় পাওয়ার কিছু নেই। ওর স্বামী যাওয়ার আগে স্ত্রীর দিকে তাকালো। অনেকক্ষণ চুপ থেকে ধীরে বলল, আমি ফিরে আসব। লোকটার চোখে তখন একসাথে ক্লান্তি, ভয় আর ভালোবাসা। ওদের চলে যাওয়ার পর আমি আমার বান্ধবীর পাশে বসে রইলাম। হঠাৎ ও নিচু গলায় বলল, তুই কি একটা কথা খেয়াল করেছিস? কি? ও ফিসফিস করে বলল, সব কিছু খুব পরিকল্পিত লাগছে না? আমি চুপ করে রইলাম, কারণ সত্যি বলতে আমারও তাই মনে হচ্ছিল। প্রথমে ভুল বোঝাবুঝি, তারপর উইল, এরপর পুলিশের অভিযোগ, সব যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজটা পড়ে আমার বুকের ভেতর কেঁপে উঠল। সেখানে লেখা, আপনার বান্ধবীকে বলুন সে যেন পুরনো সত্যগুলো খোঁজার চেষ্টা না করে, না হলে তার স্বামীর রোগ শুধু রোগেই সীমাবদ্ধ থাকবে না। আমি আতঙ্কে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মেসেজটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড ফোনে স্ক্রিনের দিকেই তাকিয়ে রইলাম। কি করব বুঝতে পারছিলাম না। আমার বান্ধবী উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? আমি প্রথমে কিছু বলতে চাইনি, কিন্তু পরে ভাবলাম
এখন আর কিছু লুকিয়ে রাখা ঠিক হবে না। আমি ফোনটা ওর দিকে এগিয়ে দিলাম। মেসেজটা পড়তে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কে পাঠিয়েছে? ও কাপা গলায় বলল, অচেনা নাম্বার। আমার বান্ধবী কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, আমার মনে হয় এই পুরো ঘটনার পেছনে শুধু ওর ছোট ভাই নেই। আমি অবাক হয়ে তাকালাম। মানে? ও ধীরে ধীরে বলল, তুই জানিস কয়েক মাস আগে ওর ব্যবসার কিছু পুরনো ফাইল হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। আমি মাথা নেড়ে না বললাম। ও তখন ভেবেছিল অফিসের ভুল, কিন্তু পরে আমি শুনেছিলাম সেই ফাইলগুলোর মধ্যে কিছু বড় আর্থিক দুর্নীতি তথ্য ছিল। আমার বুক ধক করে উঠল। কার বিরুদ্ধে? আমার বান্ধবী চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, ওর আগের ব্যবসায়িক পার্টনার আর ছোট ভাইয়ের বিরুদ্ধে। আমি হতভম্ব। মানে তাহলে ওরা দুজন একসাথেও থাকতে পারে? ঠিক তখনই কেবিনের দরজায় টোকা পড়ল। আমরা দুজনেই চমকে উঠলাম। দরজা খুলতে দেখি সেই ব্যবসায়িক শত্রু দাঁড়িয়ে আছে। আজ মানুষটার মুখে আগের মতো কঠোরতা নেই, বরং অদ্ভুত এক ক্লান্তি। সে ভেতরে এসে ধীরে বলল, আমার মনে হয় আপনাদের এখন পুরো সত্যিটা জানা দরকার। আমার বান্ধবী সতর্ক চোখে তাকালো। কি সত্য? লোকটা চেয়ার টেনে বসে দীর্ঘশ্বাস ফেলল। আপনার স্বামীর অসুস্থতা পুরোপুরি স্বাভাবিক না হওয়ার সম্ভাবনা আছে। আমরা দুজন একসাথে বলে উঠলাম, কি? লোকটা নিচু গলায় বলল, আমি নিশ্চিত না, কিন্তু গত কয়েক মাসে ওনার শরীর যেভাবে খারাপ হয়েছে সেটা সন্দেহজনক। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আপনি কি বলতে চাইলেন? কেউ ইচ্ছা করে? লোকটা ধীরে মাথা নেড়ে বলল, আমি শুধু বলছি, আপনার ছোট ভাই কিছুদিন আগে আমার কাছে একটা বিশেষ কেমিক্যাল সম্পর্কে জানতে চেয়েছিল, যেটা দীর্ঘদিন অল্প অল্প করে শরীরে গেলে লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। আমার বান্ধবী বিছানায় বসে কেঁপে উঠল। না না, এটা হতে পারে না। লোকটা এবার পকেট থেকে একটা ছোট পেন ড্রাইভ বের করলো। এটার মধ্যে কিছু ভিডিও আর অডিও রেকর্ড আছে। আমি সবসময় নিজের সুরক্ষার জন্য প্রমাণ রেখে দিই। আপনার ছোট ভাইয়ের সাথে আমার কয়েকটা কথোপকথনও এখানে আছে। আমরা নিঃশ্বাস বন্ধ করে ওর দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই বাইরের করিডরে হঠাৎ চিৎকারের শব্দ ভেসে এলো, ডাক্তার, ডাক্তার! আমরা দৌড়ে বাইরে বের হয়ে গেলাম। আর বাইরে গিয়ে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমার বান্ধবী চিৎকার করে উঠল। ওর স্বামী হাসপাতালের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হাসপাতালের করিডোর জুড়ে হাহাকার পড়ে গেল। আমার বান্ধবী দৌড়ে গিয়ে স্বামীর পাশে বসে কাপা হাতে ওর মুখ ছুঁয়ে বলল, চোখ খোলো, প্লিজ, চোখ খোলো। লোকটার মাথার পাশ থেকে রক্ত বের হচ্ছিল। কয়েকজন নার্স দুটো ট্রেচার নিয়ে এলো। আমি হতভম্ব হয়ে চারপাশে তাকালাম। সিঁড়ির ধারে একটা ভাঙা ফুলদানি পড়ে আছে। কেউ ফিসফিস করে বলছিল, উনি সিঁড়ি থেকে পড়ে গেছেন। কিন্তু আমার চোখ তখন অন্যদিকে আটকে গেল। করিডোরের শেষ মাথায় ছোট ভাই দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে ভয় থাকলেও অদ্ভুতভাবে কোনো বিষয় নেই। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ডাক্তাররা দ্রুত ওকে আইসিইউতে নিয়ে গেলেন। আমার বান্ধবী কান্নায় ভেঙে পড়ল, আল্লাহ, আমার মানুষটাকে বাঁচিয়ে দাও। ঠিক তখনই সেই ব্যবসায়িক পার্টনার পুলিশ অফিসারের হাতে পেন ড্রাইভটা তুলে দিল। এটার ভেতরে সব আছে, সে বলল। আমি আর এসবের অংশে থাকতে চাই না। পুলিশ সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে শুরু করলো। প্রথম ভিডিওতেই দেখা গেল ছোট ভাই গোপনে সেই পার্টনারের সাথে দেখা করছে। সে বলছে, ভাইয়া যদি কয়েক মাস অসুস্থ থাকে তাহলে ব্যবসার নিয়ন্ত্রণ আমার হাতে চলে আসবে। দ্বিতীয় অডিও ক্লিপে ছোট ভাইয়ের কণ্ঠ পরিষ্কার শোনা গেল, ভাবিকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে হবে। সংসারটা ভাঙতে পারলে উইলের ঝামেলাও শেষ। আমার বান্ধবী কাঁপতে কাঁপতে দেয়ালে ভর দিল। আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না, একটা মানুষ এত নিচে নামতে পারে। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে ছোট ভাইকে আটক করতে এগিয়ে গেলেন। ছেলেটা প্রথমে অস্বীকার করছিল, কিন্তু শেষ পর্যন্ত চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, করেছি। কারণ সবসময় শুধু ওকেই সবাই ভালোবাসতো। ওর চোখ রক্তবর্ণ। আমি সারা জীবন ওর ছায়া হয়ে থেকেছি। বাবা শুধু বড় ছেলেকেই দেখেছে। ব্যবসা, সম্পত্তি, সম্মান সব ওর। আমি কি পেয়েছি? পুলিশ ওকে ধরে নিয়ে যেতে লাগলো। যাওয়ার আগে সে একবার আমার বান্ধবীর দিকে তাকিয়ে তিক্ত হাসল, তোমাকে সরাতে পারলেই সব সহজ হয়ে যেত। আমার বান্ধবী ভয়ে কেঁপে উঠল। ঠিক তখনই আইসিইউর দরজা খুলে ডাক্তার বের হলেন। আমরা দৌড়ে গেলাম। ডাক্তার মাস্ক খুলে হালকা হাসলেন, আলহামদুলিল্লাহ, এখন উনি বিপদমুক্ত। আমার বান্ধবী কান্নার মাঝে সেজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর ওকে কেবিনে নেওয়া হলো। জ্ঞান ফেরার পর লোকটা প্রথমে স্ত্রীর হাত খুঁজতে লাগলো। আমার বান্ধবীর হাতটা ধরতেই ও ফিসফিস করে বলল, আমি তোমাকে বিশ্বাস করতে দেরি করে ফেলেছি।
আমার বান্ধবী চোখ মুছে বলল, এবার আর দেরি করো না। লোকটা ধীরে ধীরে ওর পেটের ওপর হাত রাখল। চোখের কোণে পানি জমে উঠল। আমাদের বাচ্চাটাকে আমি একটা সুন্দর পরিবার দিতে চাই। আমি দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলাম। মনে হচ্ছিল এত ঝড়ের পর অবশেষে এই পরিবারটা একটু শান্তি পেল। কয়েক মাস পর একটা ছোট্ট ফুটফুটে মেয়ের জন্ম হলো। হাসপাতালের সেই অন্ধকার দিনগুলোর কথা মনে পড়লেও আজ আর কারো চোখে ভয় নেই, কারণ বিশ্বাস হারিয়ে গেলেও সত্য একদিন ঠিকই ফিরে আসে। সমাপ্ত।